তাহলে আজকের ক্লাসে আমরা জানব জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা বা এনসিএফ, যেটার পুরো নাম হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই সম্পর্কে। দেখো, এই সম্পর্কে তো আমরা বিস্তারিতভাবে জানবো, তার সাথে তোমাদের কয়েকটা তথ্য আগে এই সম্পর্কে জানতে হবে, যার ফলে তোমাদের এই এনসিএফটা বুঝতে খুব সুবিধা হবে। দেখো, এই তথ্যগুলো হলো মূলত আমরা, অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে 2025 সাল, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আজকে 2025 সালের 11ই নভেম্বর, আজকের সময় পর্যন্ত বা এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিএফ টোটাল হয়েছে কিন্তু 5টি, অর্থাৎ 5টি কিন্তু এনসিএফ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়েছে। এটা মাথায় রাখবে। আজকের ভিডিওতে আমরা এই 5টি এনসিএফ সম্পর্কে বিস্তারিতভাবে জানব, এবং তোমাদের এখানের একটা ডাউট রয়েছে যে অনেক জায়গাতে তোমরা দেখেছো যে কোথাও লেখা রয়েছে এনসিএফ 2022, কোথাও আছে এনসিএফ 2023। কোনটা সঠিক, কোনটা ভুল, বা এই সম্পর্কে তথ্য কি বলছে, সব কিছু আজকে দেখব। তাই যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে এবং টেট এক্সাম যারা দেবে এবং তার সাথে যারা এসএলএসটির ইন্টারভিউ দেবে, তাদের কাছে কিন্তু আজকের এই যে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে মনোযোগ সহকারে সময় নিয়ে দেখো। আশা করছি ইন্টারভিউয়ে তোমাদের এই এনসিএফ রিলেটেড যা কিছু প্রশ্ন করবে, তোমরা কিন্তু খুব অনায়াসে আজকের এই ভিডিওটি দেখলে উত্তর দিতে পারবে। দেখো, প্রথমেই আমরা জানব যে এই যে এনসিএফ বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, এর ইতিহাসটা কি, অর্থাৎ এটা কেন তৈরি করা হলো, কিসের উদ্দেশ্যে। দেখো, প্রথম 1968 সালে আমরা জানি যে 1968 সালে তৎকালীন ইন্দিরা গান্ধীর সময়কালে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। সেই প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হওয়ার পর তৎকালীন সামাজিক পরিবর্তন ও চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা, সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, স্কুলের পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ এবং মূল্যায়ন পদ্ধতির জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করার উদ্দেশ্যে 1968 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশে 1975 সালে তৈরি করা হয় ভারতের প্রথম জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 1975। অর্থাৎ 1975 সালের এই এনসিএফ হলো ভারতের প্রথম এনসিএফ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। কেন তৈরি করা হয়েছিল, তার কারণ 1968 সালে ভারতের যে প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়েছিল, সেই জাতীয় শিক্ষানীতির আদতেই এই যে সামাজিক পরিবর্তন বা শিশুর চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করার উদ্দেশ্যে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। প্রথম এনসিএফ 1975 সালে ঘোষিত হবার পরে আমরা দেখছি পরবর্তী সময়ে 1988 সালে গিয়ে ভারতে দ্বিতীয়বারের জন্য এনসিএফ ঘোষণা করা হচ্ছে, এবং যেটা তৈরি করা হচ্ছে মূলত 1986 সালের ভারতের জাতীয় শিক্ষানীতির সুপারিশের ভিত্তিতে। তাহলে প্রথম দেখলাম 1968 সালে যখন ইন্দিরা গান্ধী ছিলেন, তখন আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়, তার যে সুপারিশে সেটা হচ্ছে 1975 সালে প্রথম এনসিএফ গঠিত হয়। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয়বারের জন্য 1986 সালের যে ভারতের দ্বিতীয়বারের যে জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতির সুপারিশে 1988 সালে গিয়ে ভারতের দ্বিতীয়বারের জন্য এনসিএফটা গঠন করা হচ্ছে। এবং 1986 সালে যখন আমাদের ভারতের জাতীয় শিক্ষানীতি গঠন করা হয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এটা মনে রেখো। এর যে মূল লক্ষ্য বা এর উদ্দেশ্যটা কি ছিল, কেন আবার দ্বিতীয়বারের জন্য এটা করা হয়েছিল, চলো একটু দেখে নিই। দেখো, এর মূল লক্ষ্য ছিল প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করা এবং পাঠ্যক্রমকে আরও নমনীয় এবং শিক্ষার্থীর প্রয়োজন অনুসারে প্রাসঙ্গিক করা, যাতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার যে চাপ, সেই চাপ কমানো যায়। এই কারণের জন্য 1975 সালের প্রথম এনসিএফ ঘোষণা হওয়ার পরে দ্বিতীয়বারের জন্য ভারতের এই 1988 সালে এনসিএফ ঘোষণা করা হয়। পুরো ক্লিয়ার? এর পরবর্তী সময়েতে আমরা গিয়ে দেখতে পাচ্ছি এই 1986 সালের যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিটা তৈরি করা হয়েছিল রাজীব গান্ধীর সময়কালে, সেটা 1992-তে আপডেট করা হয়। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি 1992 সালে গিয়ে আপডেট করা হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও।
অর্থাৎ 1986 সালের যে আমাদের জাতীয় শিক্ষানীতি সেটাকে আপডেট করে 1992 সালের আমাদের জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়। বাট এক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় 1986 যে জাতীয় শিক্ষানীতি সেটাকেই মান্যতা দিয়ে থাকি, ওটারই আপডেট ভার্সন হচ্ছে 1992 সালের জাতীয় শিক্ষানীতি। কোনো কোনো জায়গায় তোমরা 1992 সালের জাতীয় শিক্ষানীতিও দেখতে পাবে, তবে ওটা মূলত 1986 একটা আপডেট ভার্সন ছিল। আর মনে রাখবে এখনও পর্যন্ত বা আজ পর্যন্ত দাঁড়িয়ে আমাদের ভারতে মোট 3বার জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। প্রথমটি হয়েছে 1968 সালে, দ্বিতীয়টি 1986 সালে এবং তৃতীয়টি অর্থাৎ সর্বশেষ 2020 সালে। ঠিক আছে, তো সেটাই বলা হচ্ছে যে আমাদের পরবর্তী ক্ষেত্রে 1992 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশের ভিত্তিতে শিক্ষাকে আরও শিশুকেন্দ্রিক এবং কার্যকলাপ ভিত্তিক করে শিক্ষার্থীদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করে তোলার এবং পরিবেশের অধ্যয়নকে প্রাথমিক স্তরে সমন্বিত করার উদ্দেশ্যে তৈরি করা হয় ভারতের তৃতীয়বারের জন্য ভারতের জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2000। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে তৃতীয়বারের জন্য 1992 সালের যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি ছিল বা জাতীয় শিক্ষানীতি ছিল, সেটার উদ্দেশ্যেই বা সেটা অনুযায়ী আমাদের এই তৃতীয়বারের জন্য 2000 সালেতে আবার একটা এনসিএফ গঠন করা হলো। ঠিক আছে, তার উদ্দেশ্যটা কি সেটা আমি বলে দিলাম, যেটি ছিল মূলত 1988 অর্থাৎ 1988 সালে যে এনসিএফটা তৈরি করা হয়েছিল তার আধুনিক সংস্করণ। তাহলে আমাদের এই যে 2000 সালের যে এনসিএফটি তৈরি করা হলো সেটি মূলত 1988 সালেরই এনসিএফের বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কেরই একটা আধুনিক সংস্করণ। দেখো পরবর্তী সময়ে গিয়ে আমরা দেখতে পাবো, এটা তৃতীয়বারের জন্য হলো, পরবর্তী সময়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়কার অর্থাৎ যে সময়ে এই এনসিএফটা গ্রহণ করা হচ্ছে সেই সময়ে শিক্ষার প্রয়োজনীয়তা অনুসরণ করে শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ বিদ্যা এই যে নির্ভরতা এখান থেকে সরিয়ে এনে আনন্দদায়ক, অর্থপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা ভাবনাকে উৎসাহিত করার উদ্দেশ্যে ভারতে চতুর্থবারের মতো এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দ্বারা এর তত্ত্বাবধানে জাতীয় শিক্ষানীতি 1986 এবং 92 এর যে ওপর ভিত্তি করে বা এর সুপারিশে আবার আমাদের জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 এটিকে তৈরি করা হলো। বোঝা গেছে? তাহলে চতুর্থবারের মতো আমাদের এনসিএফ আমরা দেখতে পেলাম 2005 সালে কিন্তু তৈরি করা হলো। এগুলো ডিটেলস আমি পরে যাচ্ছি, ঠিক আছে? জাস্ট তুমি এখানেতে শুধুমাত্র এর যে প্রেক্ষাপট বা ইতিহাসটা প্রথম একটু জানো। তারপরে দেখো সর্বশেষ এই যে 2020 সালে আমাদের যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে, দেখো এখানে কিন্তু এনইপি এই কথাটা দিয়েছি। আগেরগুলোতে তুমি যদি দেখো একটু ভালো করে যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে এখানে আমি দিয়েছিলাম ন্যাশনাল পলিসি অন এডুকেশন, অর্থাৎ আগেরটা ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন, কিন্তু বর্তমানে এটার পরিবর্তে হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এটা মাথায় রাখবে, এখন হয়েছে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, কিন্তু এই 2020 আগে পর্যন্ত যে ভারতের শিক্ষানীতিটি ছিল জাতীয় শিক্ষানীতি সেটার আগে নাম ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা এনপিই। ঠিক আছে, আগে ছিল এনপি, বর্তমানে এনইপি। এই জায়গাটা একটু মাথায় রাখবে, এটা অনেকে ভুল করে ফেলে। তো সেখানেতে বলা হচ্ছে যে আমাদের 2020 সালে যে নতুন শিক্ষানীতি, সেই যে শিক্ষানীতিতে আগে তোমরা জানো যে 10+2 এই যে শিক্ষা কাঠামোটা ছিল, বর্তমানে সেটাকে পরিবর্তন করে 5+3+3+4 এটা করা হয়েছে। আমি যখন তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে আলোচনা করব তখন আমি এগুলো ডিটেলসে বলবো, জাস্ট এখানে শুধু একটু এটা মনে রেখো। যদিও আমি ডিটেলসে দিয়ে রেখেছি, যখন আমি তোমার এনসিএফ 2000 এই যে 23-এর যে এনসিএফটা নিয়ে আলোচনা করব সেখানে এই ডিটেলসটা পাবে, তবু এখানেতে আমি তোমাদেরকে বলে রাখলাম যে বর্তমানে যে কাঠামো, শিক্ষার কাঠামো, সেটা হচ্ছে 5+3+3+4। এই কাঠামোকে অর্থাৎ আগের কাঠামোকে পরিবর্তন করে এখন এই কাঠামোটা তৈরি করা হয়েছে। তার ফলে এনসিইআরটির তত্ত্বাবধানে ভারতের স্কুল শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করতে এবং শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বের করে
এর দক্ষতা, সক্রিয় অংশগ্রহণ এবং সামগ্রিক বিকাশকে পরিচালিত করার উদ্দেশ্যে ভারতের সর্বশেষ অর্থাৎ পঞ্চমতম জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2023 তৈরি করা হয়। এবার অনেকে বলবে, স্যার এনসিএফ তো কোনো জায়গায় দেখেছি যে 2022 আছে, কেন 2022 সেটা আমি একটু পরেই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে কেন এনসিএফ 2022 আর কেন এনসিএফ 2023, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা একটু পরেই আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো মনে রাখবে, তাহলে আমরা টোটাল 5 বার দেখলাম যে আমাদের এনসিএফ গঠন করা হয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার হলো? এটা গেল আমার ইতিহাস বা প্রেক্ষাপট। এরপরে যেহেতু আমাদের লেটেস্ট দুটি রয়েছে অর্থাৎ 2005 আর 2023, তাই এগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। আর আগেরগুলো তো আমরা দেখলাম কেন করা হয়েছিল, কারণ কি সেটা বলে দিলাম, ওখানেই কিন্তু আমার উদ্দেশ্য ছিল। তবে ওগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ওগুলো অনেকটা পুরনো। আমাদের নতুন যেগুলো সেগুলো একটু জানতে হবে, অর্থাৎ এনসিএফ 2005 বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 সম্পর্কে আমরা জানবো, আর জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2023 সম্পর্কে আমরা জানবো। এনসিএফ 2005-এর প্রধান উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ বিদ্যা নির্ভরতা থেকে সরিয়ে এনে, অর্থাৎ আমরা মুখস্থ করে বই পড়ে বা মুখস্থ করে যে জ্ঞানটা অর্জন করছি সেখান থেকে সরিয়ে এনে শিক্ষার্থীদের আনন্দদায়ক, অর্থপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দিকে নিয়ে যাওয়া, যা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে। এর লক্ষ্য হলো শিক্ষাকে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করা এবং শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশে সাহায্য করা, একই সাথে বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। অর্থাৎ এনসিএফ 2005-এর যে প্রেক্ষাপট সেটি হলো বোঝা ছাড়া শেখা। আমি এটা পরে ডিটেলসে যাচ্ছি, এখানে যে পয়েন্টগুলো বলছি প্রত্যেকটা আমি ডিটেলসে যাব। বোঝা ছাড়া শেখা অর্থাৎ লার্নিং উইথাউট বার্ডেন, এই যেটা আমরা বলছি বোঝা ছাড়া শেখা, সেই এবং শিক্ষার জাতীয় নীতি 1986 থেকে 92, এর যে নীতিগুলি তার নীতির ওপর ভিত্তি করে আমাদের এই এনসিএফ 2005টিকে তৈরি করা হয়েছে। তাহলে আমি যদি ছোট্ট করে এখানে বিষয়টা একটু বলে দিই, মনে রাখবে, আগেই বললাম তবুও জাস্ট একটু বলে দিই, 2005-এর যে আমাদের এনসিএফ সেটি মূলত 1986 এবং 1992, যেটারই আপডেট ভার্সন এটা 1992টা। এর যে মানে ন্যাশনাল এডুকেশন পলিসি যে আমাদের 1986 এবং 1992 ছিল, তার সুপারিশেই আমাদের 2005 সালেতে এই 2005-এর এনসিএফটা গঠন করা হয়। এটার মূলত উদ্দেশ্য ছিল যে এই যে মুখস্থ বিদ্যা, শিশুরা মুখস্থ করে যে শিখছে সেটা থেকে সরিয়ে এনে তাদের মধ্যে আনন্দদায়ক শিক্ষাটা পৌঁছে দেওয়া। এগুলো এবারে আমরা ডিটেলসে এর উদ্দেশ্যগুলো আমরা দেখব। দেখো, এই এনসিএফ 2005-এর যে প্রধান উদ্দেশ্য সেগুলো কি কি। প্রথম দেখো, শিক্ষার রূপান্তর, অর্থাৎ শিক্ষাকে শুধুমাত্র মুখস্থ করার প্রক্রিয়া থেকে বের করে এনে অর্থপূর্ণ, আনন্দদায়ক করে তুলতে হবে। অর্থাৎ শিশুরা মুখস্থ করে যে শিক্ষাটা অর্জন করছে সেটা থেকে তাকে বাইরে নিয়ে এসে যাতে তারা মুখস্থ বাদ দিয়ে নিজের মতো করে আনন্দের সহিত এবং তার পছন্দ মতো শিক্ষাটা সে অর্জন করতে পারে, সেটাই হলো এটার মূল উদ্দেশ্যের মধ্যে একটি। দ্বিতীয়ত, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনার বৃদ্ধি, অর্থাৎ কোনো কিছু করার আমি নিজে থেকে পারবো, আমি নিজে থেকে করতে চাই, বা কোনো জিনিসের মাধ্যমে যে শিক্ষা দেওয়া, অর্থাৎ নিজেরা যে করবে বা নিজেদের যে পর্যবেক্ষণ, সেটাই বলছে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা। শিক্ষার্থীদের মধ্যে নতুন ধারণা তৈরি, সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সাহায্য করা। শ্রেণীকক্ষের বাইরে বাস্তব জীবনের সঙ্গে সংযোগ, অর্থাৎ পাঠ্যক্রমকে শিক্ষার্থীর বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করা। দেখো, এই এনসিএফ এগুলোর কাজ আমি পরে দেখছি, শুধু এনসিএফ মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের কী কাজ সেগুলো তো আমি পরে দেখব, কিন্তু মনে রাখবে এই এনসিএফ মূলত কাজ করে আমাদের স্কুলগুলোতে যে বইগুলি তৈরি করা হয় সেই বইগুলিতে তাদের বয়স অনুযায়ী কি কি জিনিস দিলে তাদের সামগ্রিক বিকাশে সাহায্য করবে সেই অনুযায়ী কিন্তু এনসিএফটা তৈরি করা হয়। তো এখানে বলা হচ্ছে যে শ্রেণীকক্ষের মধ্যে যে বই বা বইয়ের অর্জিত যে জ্ঞানটা, সেই জ্ঞানটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে না থেকে যাতে তাদের বাস্তব জীবন সম্পর্কে একটা অভিজ্ঞতা তৈরি হয়, সেটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে বা এই এনসিএফের উদ্দেশ্যের মধ্যে কিন্তু বলা হচ্ছে।
এবার দেখো বলছে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ, অর্থাৎ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং সামাজিক অর্থাৎ সার্বিক বিকাশের ওপর জোর দিতে হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ একই শ্রেণীকক্ষের মধ্যে সমস্ত ধরনের শিক্ষার্থী কিন্তু একই ছাদের তলায় শিক্ষা অর্জন করবে, সেটাই তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অর্থাৎ বলা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পরিবারের পটভূমি নির্বিশেষে সকলের শিক্ষার জন্য সমান সুযোগ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা। পরবর্তী দেখো শিক্ষকের ভূমিকা। এখানে শিক্ষক একমাত্র সহায়ককারীর ভূমিকা পালন করবে, যিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সাহায্য করবেন। আর মূল্যায়ন সংস্কার, অর্থাৎ মূল্যায়ন পদ্ধতিকে শুধুমাত্র পরীক্ষার নম্বর ভিত্তিক না করে শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি পরিমাপের একটি সহায়ক প্রক্রিয়া হিসাবে গড়ে তোলা। তোমরা আগেই দেখেছো যেখানেতে আমি তোমাদের মানে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে দিয়েছিলাম, যে সেখানেতে কত কিছু রয়েছে, মূল্যায়নের যে ধাপগুলি না, সেখানে কত কিছু ধাপ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। আগের ভিডিওটি যারা দেখোনি সেটা তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ এইগুলো প্রত্যেকটা আমাদের জানতে হবে কিন্তু ইন্টারভিউ দিতে গেলে। তো সেটা বলা হলো। এই গেল মূলত আমাদের 2005-এর যে এনসিএফ, সেই এনসিএফ সম্পর্কে আলোচনা। এবারে আমরা দেখব 2023-এর যে এনসিএফ, সেই 2023-এর যে এনসিএফটা তৈরি করা হয়েছে বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে। দেখো, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2023 বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023 মূলত জাতীয় শিক্ষানীতি 2020, অর্থাৎ নতুন যেটা আমাদের এখন চলছে, এর বাস্তবায়নের জন্য তৈরি করা একটি নির্দেশিকা, যা শিশুদের সামগ্রিক বিকাশ ও গুণগত শিক্ষার ওপর জোর দেয়। কম বেশি, অর্থাৎ লেস অর মোর, কম বেশি নীতি অনুসরণ করে এটি ঐতিহ্যবাহী 10+2 কাঠামোর পরিবর্তে 5+3+3+4 এই যে শিক্ষা ব্যবস্থার ধারণা, সেই ধারণা দেয় এবং শিক্ষার্থীদের বয়স অনুযায়ী উন্নয়নমূলক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রদান করে। এর উদ্দেশ্যগুলো যদি আমি দেখি, তাহলে প্রথমেই দেখো আমি পাবো 5+3+3+4 কাঠামো। এটা আমরা একটু ডিটেলসে জানবো। দেখো, 2020 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা গ্রহণ করা হয়েছিল, তার আগে পর্যন্ত 1986-র যে আপডেট ভার্সন, অর্থাৎ 1992-এর যে জাতীয় শিক্ষানীতি, সেই শিক্ষানীতি কিন্তু চালু ছিল। তখন যে সিস্টেমটি চালু ছিল সেটা হচ্ছে 10+2, অর্থাৎ 10 বছর এই দ্বাদশ পর্যন্ত, আর 2 বছর হচ্ছে আমার 11-12-এর জন্য। কিন্তু বর্তমানে এই যে শিক্ষার কাঠামোটা বা সিস্টেমটা, এটাকে পরিবর্তন করে 2020 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই অনুযায়ী সেটা করা হয়েছে 5+3+3+4, অর্থাৎ এই যে পাঁচ প্রথম যে 5টি, এটি মূলত প্রাক প্রাথমিক থেকে ক্লাস 2 পর্যন্ত, দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, যেখানে প্রাক প্রাথমিকের জন্য 3 বছর বরাদ্দ করা হয়েছে, আর ক্লাস 1-2 দুটো মিলিয়ে 2 বছর। তাহলে দেখো 3 আর 2 5 বছর, এই 5 আমি পেয়ে গেলাম। পরের যে 3টি দেখো রয়েছে, অর্থাৎ এই যে 3টি, সেটা আমি দেখতে পাবো যে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত, অর্থাৎ 3, 4, 5, এই যে 3 বছর, এই 3 বছর অর্থাৎ ক্লাস 3 থেকে 5 পর্যন্ত এই 3টি। পরবর্তী ক্ষেত্রে দেখো এই যে 3টি যেটি রয়েছে, সেটি হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ 6, 7, 8, এই যে 3 বছর, সেটা আমার এই 3। আর সর্বশেষ যে 4, সেটা দেখো রয়েছে 9 থেকে আমার 12 পর্যন্ত, অর্থাৎ 9, 10, 11, 12, এই 4 বছর আমাদের এই 4টি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 10+2 যে শিক্ষা কাঠামোটা বা যে সিস্টেমটা ছিল, সেটাকে প্রতিস্থাপন করে 4টি পর্যায়েতে আমাদের 5+3+3+4 কাঠামো চালু করা হয়। প্রথম সেটি হচ্ছে মৌলিক বা ভিত্তি স্তর। তার কারণ প্রথমেই তোমরা দেখলে যে এখানেতে আমি যখন বললাম যে প্রাক প্রাথমিকের জন্য 3 বছর আর ক্লাস 1-2 মিলিয়ে 2 বছর, টোটাল তোমার এই 5 বছর, এটা হচ্ছে ভিত্তি, অর্থাৎ কোনো শিক্ষার্থীর মধ্যে যে শিক্ষার মূল যে বীজটা এখানে কিন্তু বপন করা হয়, অর্থাৎ তার ভিতটা এখানে কিন্তু গঠন করা হয়। একটা শিশু যখন প্রাথমিকের প্রথম পর্যায়ে থাকে, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে ক্লাস 1-2, তখন তার ভিত তৈরি হয়। তাই এটাকে বলা হচ্ছে ভিত্তি স্তর, অর্থাৎ 3 বছর প্রাক প্রাথমিকের জন্য, যেটা তোমাদেরকে বলে দিলাম, আর 2 বছর প্রাথমিক, যেখানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী।
এরপরে দ্বিতীয় যেটা রয়েছে দেখো প্রস্তুতিমূলক স্তর, অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, যেটা আমি এখানে বললাম এই তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এই যে বয়স সীমাটা সেটা হচ্ছে 8 থেকে 11 বছর। আর মধ্যবর্তী স্তর অর্থাৎ এই যে 6 থেকে 8, এটা হচ্ছে মধ্যবর্তী স্তর। আর এর বয়স সীমাটা যদি দেখো সেটা হচ্ছে 11 থেকে 14 বছর। আর তারপরের যে সর্বশেষ যেটা হচ্ছে আমার মাধ্যমিক স্তর, এটা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, বয়স রাখা হয়েছে 14 থেকে 18 বছর। এই যে শিক্ষা কাঠামো, এই শিক্ষা কাঠামোর ওপর ভিত্তি করে তাদের যে শিক্ষাটা কিভাবে বইগুলো তৈরি করলে তারা শিখবে, সেই কাঠামো অনুযায়ী কিন্তু এই এনসিএফটাকে তৈরি করা হয়েছে। বোঝা গেছে? এটা কিন্তু এই এনসিএফের বা এই যে সর্বশেষ বা সম্প্রতি যে এনসিএফটা, তার একটা প্রধান বৈশিষ্ট্য। এরপরে রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর বাস্তবায়ন, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর মূল লক্ষ্যগুলি পূরণের জন্য একটি বিস্তারিত রোডম্যাপ। আমরা জানি যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মানে কি, এটা পাঠ্যক্রম। শিক্ষার্থীরা তাদের বইগুলোর মধ্যে কী কী জিনিস রাখলে তাদের এই যে যেটা নতুন তৈরি করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা বাস্তবায়ন করা যাবে বা এর যে কাঠামোটা তৈরি করা যাবে ঠিকঠাকভাবে, সেটারই একটা রোডম্যাপ হচ্ছে আমাদের এই এনসিএফ 2023। তারপর দেখো সামগ্রিক শিক্ষা, মুখস্থ নির্ভরতা কমিয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করা এবং শিক্ষার্থীদের মধ্যে আত্মনির্ভরশীলতা ও মর্যাদাবোধ তৈরি করা। অর্থাৎ মুখস্থ বিদ্যা থেকে তাদেরকে বাইরে নিয়ে এসে নিজেরা অর্থাৎ আত্মনির্ভরশীলভাবে তারা যাতে নিজেরা কাজটা করতে পারে বা নিজেরা শিখতে পারে, সেটাই হচ্ছে এটার একটা মূল উদ্দেশ্য। দক্ষতা ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ আমরা জানি যে বর্তমানে আমরা কি একবিংশ শতাব্দীতে রয়েছি। তো এই একবিংশ শতাব্দীতে উপযোগী অর্থাৎ আমাদের এই সময়ে অনুযায়ী যে দক্ষতা অর্জনের ওপর জোর দেওয়া, মানে আমাদের দেখো আমাদের এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি বারবার ধরে কেন চেঞ্জ করা হচ্ছে, তার কারণ বর্তমান সময়ের পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন হতে পারে, কারণ দেশ আমাদের এগিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশ কিন্তু দেশের মতো করে এগিয়ে যাচ্ছে। তাই উন্নতশীল দেশের সাথে সামঞ্জস্য রেখে আমরা যারা উন্নয়নশীল দেশে রয়েছি, তো তাদের জন্য কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসিটা আমাদের পরিবর্তন করা দরকার। যখন যখন আমরা দেখব যে ওটার আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে, তখনই কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু পরিবর্তন করা হয় বা ওটাকে আপডেট করা হয়। তো 21 শতকের উপযোগী দক্ষতা অর্জনের উপর জোর দেওয়া হয়েছে, অর্থাৎ শুধুমাত্র জ্ঞান অর্জন নয় বরং সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা শিশুর সার্বিক বিকাশকে ত্বরান্বিত করবে। তোমরা জানো যে এখনকার যে পাঠ্যক্রম সেটা শিশুর সার্বিক বিকাশের ওপর তৈরি করা হয়। তো সেই কারণের জন্য শিশুর সার্বিক বিকাশে যাতে ত্বরান্বিত করে, সেটার জন্য কিন্তু এটা একটা বড় উদ্দেশ্য। দেখো পরে রয়েছে প্রযুক্তি একীকরণ, অর্থাৎ শিক্ষাকে আরও আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করতে শিক্ষার প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে। বর্তমানে তোমরা জানো যে প্রযুক্তিগতভাবে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। বিভিন্ন আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি, বিভিন্ন গ্রাফিক্স ব্যবহার করতে পারি, যেগুলো মানে শিক্ষার্থীদের মনে থাকবে দীর্ঘদিন, এমন কোনো জিনিস সেগুলো আমাদের এই পাঠ্যক্রমের মধ্যে বা আমাদের এই যে ন্যাশনাল কারিকুলাম যে ফ্রেমওয়ার্ক অর্থাৎ জাতীয় পাঠ্যক্রমের যে রূপরেখা, সেই রূপরেখার মধ্যে কিন্তু রাখা হয়েছে। পঞ্চকোষ ধারণা, এটা কিন্তু একটা দর্শনের বিষয়। এখানে বলা হচ্ছে এটি শিক্ষার ক্ষেত্রে পঞ্চকোষ অর্থাৎ 5টি স্তর, যেমন ধরো শারীরিক, প্রাণশক্তি, মানসিক, প্রজ্ঞাময়, আনন্দময় ইত্যাদি বিকাশের ওপর জোর দেওয়া, এটাই হচ্ছে আমাদের পঞ্চকোষ ধারণা। তারপরে দেখো রয়েছে কম বেশি নীতি। আগে আমরা দেখলাম যে কম বেশি নীতি অর্থাৎ পাঠ্যক্রমের চাপ কমাতে কম বেশি নীতি অনুসরণ করতে বলা হয়েছে। অর্থাৎ আমি যেটুকু পড়বো, আমি যেটা তোমাদের বারে বারে বলি, কম পড়বো কিন্তু যেটুকু পড়বো সেটুকু যেন একদম বাস্তবের সাথে সামঞ্জস্য থাকে এবং সেটা যেন আমার সার্বিক বিকাশে কাজে লাগে। তোমরা ইন্টারভিউতে যদি তোমাদেরকে পুরো একটা 500 পাতার বই পড়তে বলি, সম্ভব নয়, অত পড়াও সম্ভব নয়, মনে রাখতেও পারবে না। তাই যে আমরা জিস্ট অর্থাৎ মূল বিষয়বস্তু পড়ব যেগুলো আমাদের মূল কাজে লাগবে বা প্রধান কাজে যে বিষয়বস্তুগুলো লাগবে সেগুলোই আমরা পড়ব। সেটাই বলা হচ্ছে যে পাঠ্যক্রমের চাপ কমাতে কম বেশি নীতি অনুসরণ করা, যেটুকু দরকার সেটুকু, বাহ্যিক যেগুলো দরকার নেই, সেগুলোর প্রয়োজন নেই সেগুলোকে অ্যাভয়েড করো। বাট এখানেতে একটু জিনিস তোমরা মাথায় রাখবে
যে কম বেশি এটা নিয়ে কিন্তু বর্তমানে একটা ডাউট রয়েছে। কারণ তোমরা যদি নেটে সার্চ করো পেয়ে যাবে যে লেস অর মোর এটার নিয়ে কিন্তু অনেকে অনেক মতবাদ দিচ্ছে। মানে কেউ বলছে যে কম বেশি নীতি, এটা মূলত বোঝানো হয়েছে যে আমরা প্রত্যেকটা বিষয়ের সাথে সাদৃশ্য রাখবো, অর্থাৎ কম করে শিখবো বাট প্রত্যেকটা বিষয়কে শিখবো, বা সার্বিক বিকাশে যে যে জায়গাগুলো আমাদের প্রয়োজন সেই জায়গাগুলো আমরা শিখবো। আবার কোনো কোনো ব্যক্তি মনে করছে যে কম বেশি নীতিটা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই শিখবো, মানে অবাঞ্ছিত জিনিস আমরা বাদ দিয়ে দেবো। তো এগুলো নিয়ে একটু ডাউট রয়েছে। বাট কম বেশি বলতে মূলত এখানে এটুকুই বোঝানো হচ্ছে যে যতটুকু প্রয়োজন ততটুকু, অর্থাৎ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা যতটুকু চাইবে ততটুকুই কিন্তু তারা শিখবে, এবং বিশেষ করে সার্বিক বিকাশের জন্য যেগুলো কাজে লাগবে সেগুলি তারা গ্রহণ করবে। এটাই হচ্ছে এখানে কম বেশি নীতির কথা বলা হয়েছে। এবারে আমাদের এই এনসিএফ সম্পর্কে কিছু ডিটেলস তথ্য আমাদের জানতে হবে। মনে রাখতে হবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা মূলত ভারতের স্কুলগুলির জন্য পাঠ্যপুস্তক এবং শিক্ষাদান পদ্ধতির নির্দেশিকা প্রদান করে। তাহলে কি করে? পাঠ্যপুস্তক ও শিক্ষাদান পদ্ধতির যে নির্দেশিকা সেটাই প্রদান করে আমাদের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। নামটা শুনেই বুঝতে পারছো। এনসিএফ এটি ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ট্রেনিং, অর্থাৎ যেটা আমরা এনসিইআরটি বলি, এর দ্বারা তৈরি করা একটি নির্দেশিকা বা কাঠামো। যতগুলি এনসিএফ তৈরি করা হয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের এই এনসিইআরটি দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে, অর্থাৎ এনসিইআরটির দ্বারাই কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। ঠিক আছে, তারপরে দেখো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই জাতীয় পাঠ্যক্রম রূপরেখাটি তৈরি করে, যেটা তোমাদেরকে বলে দিলাম, অর্থাৎ এনসিএফ কিন্তু তৈরি করে। আর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটার হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। দেখো, প্রতিটি জাতীয় পাঠ্যক্রমের রূপরেখার প্রধান যে উদ্দেশ্যটা হলো না, সেটাই হচ্ছে যে ভারতের যে শিক্ষা ব্যবস্থা সেটার মান উন্নয়ন করা, শিক্ষাগত লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য রেখে সামগ্রিক শিক্ষার পরিবেশ তৈরি করতে সাহায্য করা। তোমাদেরকে আগেই বললাম যে আমাদের আধুনিক হতে গেলে বা আমাদের বিশ্বের সমস্ত দেশের সাথে আগিয়ে যেতে গেলে আমাদের সমস্ত জিনিসগুলোকে আপডেট করতে হবে, তাই না? কারণ দেখো, আগে আমরা কম্পিউটার জানতাম না, পরবর্তী ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা যত অ্যাডভান্স হচ্ছি কম্পিউটারের ব্যবহার বাড়ছে, তো আমাদেরকেও আপডেট হতে হবে। সেই কারণের জন্য যে শিক্ষা ব্যবস্থাটা যেটা ছিল, যে জাতীয় শিক্ষানীতি, সেই শিক্ষানীতিগুলো না সময়ের তালে তালে আমাদের পরিবর্তন করতে হয়। সেটা এখানে বলা হচ্ছে যে মানে বর্তমান সময়ের পরিস্থিতির নিরিখে মান উন্নয়নের লক্ষ্যে এবং তার সাথে সামঞ্জস্য রেখেই সামগ্রিক শিক্ষার পরিবেশ তৈরি করাই হচ্ছে এর প্রধান কাজ। ভারতের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা এনসিইআরটি বলছি, এর দ্বারা এখনও পর্যন্ত 5টি, তোমাদেরকে বলেই দিলাম, প্রথমেই বলেছি 5টি এনসিএফ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। প্রথমটি হয়েছিল এনসিএফ 1975, এনসিএফ 1975, দ্বিতীয়টি দেখো 1988, তৃতীয়টি 2000, চতুর্থ যেটি সেটি 2005, এবং সর্বশেষ বা সাম্প্রতিকতম যেটা সেটা হচ্ছে 2023। এবারে তোমাদের প্রশ্ন আসবে যে স্যার আপনি যে 2023 করছেন, এটা তো বইয়ে দেখেছি কোথাও 2022 আছে। এবারে এখানটা ভালো করে শোনো, যে ওর জন্যই বলেছি যে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবারে অনেকের ডাউটটা থাকবে যে স্যার এনসিএফ তো 2022, আপনি কেন এনসিএফ 2023 করছেন? দেখো, তার জন্য আমি এটা দিয়েছি। এনসিএফ 2022 আর এনসিএফ 2023 মধ্যে কোনো পার্থক্য নেই। তার কারণ হলো এনসিএফ 2022টি যখন করা হয়েছিল, বা এনসিএফ 2022 এই কারণেই বলা হচ্ছে, মূলত 2020 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এই পলিসিটার যে খসড়া, অর্থাৎ এই পলিসিটাতে কি কি রাখা হয়েছে তার মাথায় রেখে, সেটাকে মাথায় রেখেই একটা খসড়া প্রস্তুত করা হয়, যে পরবর্তী ক্ষেত্রে শিক্ষাতে ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে ভালোভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের কি কি রাখতে হবে। তাই তো এনসিএফ মানে কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, মানে পাঠ্যক্রম। তো সেখানেতে কি কি রাখতে হবে তার উদ্দেশ্যে যে খসড়াটা তৈরি করা হয়, সেটা হচ্ছে আমাদের 2022 সালে, সেটাই হচ্ছে আমার এনসিএফ 2022। পরবর্তী ক্ষেত্রে ওইটাই, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2022টাই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023-এ গিয়ে কার্যকর করা হচ্ছে, অর্থাৎ বিস্তারিতভাবে আমার যে খসড়াটা ছিল সেটা তৈরি করে
একদম টোটালি আমাদের যে বিভিন্ন ভারতের যে স্কুলগুলি সেগুলিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এনসিএফ 2023 একদম লেটেস্ট, ওটাই কিন্তু এনসিএফ 2022টা হলো কি, ওটা জাস্ট একটা খসড়া ছিল, সেটাকেই বাস্তবে রূপায়ণ করা হচ্ছে 2023 সালে। দেখো সেটাই আমি এখানেতে বলছি। এটাই আমাদের মনে রাখতে হবে যে এনসিএফ 2022 এটি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর একটি খসড়া কাঠামো হিসাবে কাজ শুরু করে, ঠিক আছে, যার নীতিগুলির রূপরেখা তুলে ধরে। যেখানে এনসিএফ 2023 এটি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর একটি সুনির্দিষ্ট চূড়ান্ত রূপ, যা নীতিগুলি বাস্তবায়নের জন্য বিস্তারিত নির্দেশিকা প্রদান করে। এনসিএফ 2023 এবং এনসিএফ 2022-এর ধারণাগুলিকে, দেখো এনসিএফ 2023 কী করছে, এনসিএফ 2022-এর ধারণাগুলিকে শ্রেণীকক্ষে কিভাবে প্রয়োগ করতে হবে তা বিশদে ব্যাখ্যা দেয়, যা সিলেবাস, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়নের পরিবর্তন আনে। তাহলে আমরা দেখছি যে এনসিএফ 2023টা এই এনসিএফ 2022-এরই ধারণাগুলিকে ডিটেলসে কিন্তু প্রয়োগ করার কথা বলছে, যে শ্রেণীকক্ষে কীভাবে প্রয়োগ করতে হবে তার যে বিশদ ব্যাখ্যা সেটাই দিচ্ছে। তাই এনসিএফ 2022 আর এনসিএফ 2023 দুটো জিনিসই কিন্তু এক। এটা ছিল প্রথম খসড়া, পরবর্তী ক্ষেত্রে এটাকেই ডিটেলসে বা বিস্তারিতভাবে পরিচালনা করার জন্যই এই 2023টা গঠন করা হয়েছে। বোঝা গেছে? তো সেটাই বলা হচ্ছে। দেখো অর্থাৎ আমরা বলতে পারি যে এনসিএফ 2022 ছিল একটি পথপ্রদর্শক, যেখানে এনসিএফ 2023 এটা হলো সেই পথ ধরে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। আর তোমরা যদি এখানে অফিসিয়াল সাইট থেকে নিয়েছি আমি, যদি তোমরা দেখো তো দেখতে পাবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023। তাই তোমরা এনসিএফ 2022 যদিও বলো তো মনে রাখবে এনসিএফ যেই 2022 সেটাই 2023, তার কারণ ওটাকেই বিস্তারিতভাবে 2023 সালে কার্যকর করার জন্য বলা হচ্ছে। তাই এখানে দেখো মূলত সাইট মানে অফিসিয়াল সাইট অনুযায়ী এটা কিন্তু এনসিএফ 2023। তাই এটা নিয়ে আর মানে কারো ডাউট থাকার কোনো কথা নয়, কারণ অনেকেই বলছিলে যে এনসিএফ 2022 নিয়ে ভিডিও দিতে, আবার অনেকে বলছে স্যার এনসিএফ 2022 হবে না 23 হবে। তো আশা করছি তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় বা কিছু তোমাদের বলার থাকে বা তোমরা কোন কোন টপিকের ওপর ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুবান্ধবীদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।